সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো ইনস্টলমেন্ট বা কিস্তিতে টাকা পরিশোধ করার যে বিষয়টা সেটা ইনস্টলমেন্ট বলা হয়। ইনস্টলমেন্ট বাংলা তো কিস্তি। তো সেই বিভিন্ন কিস্তিতে টাকা পরিশোধের বিষয় নিয়ে পরিশোধের বিষয় নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা। এর আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আজকের আমি শুধু আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে। ঠিক আছে? এখানে ৩ রকম উত্তর চায়। সেই ৩ রকম উত্তর আমরা কিভাবে করব? তবে কোশ্চেন বেশিরভাগ স্টাফ সিলেকশন বা রেলের পরীক্ষাতে বেশি থাকে। তবে আমাদের পিএসসিতে থাকে না একেবারে বলা যাবে না। এই পর্বে আমি আলোচনা করছি কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট কি। আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে অনেক ফর্মুলা আছে। আমরা অনেক ফর্মুলা দিয়ে অঙ্ক করি, বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করি। তার মধ্যে আমার কাছে মনে হয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে মানে সবচাইতে বেশি ইউজফুল, বেশি মানে উপকারী পদ্ধতি আমাদের সেটা হচ্ছে যেটা বেশি ব্যবহার করি যে পদ্ধতিটা। তো যেটা আমার কাছে মনে হয় সবচাইতে সহজ। ঠিক আছে? ওইটাকে বেশি ব্যবহার করার পদ্ধতিটা জানা উচিত বিশেষত স্টাফ সিলেকশন বা রেলের যারা পরীক্ষা দেয়। সেটা হচ্ছে a/p হোল টু দি পাওয়ার টি। স্মল লিখি বা ক্যাপিটাল লিখি যাই লিখি না কেন। এটা অ্যামাউন্ট, পিটা প্রিন্সিপাল, আর টিটা হচ্ছে টাইম নয়, কিন্তু টিটা হচ্ছে টার্মস, নাম্বার অফ টার্মস। কতবারের জন্য এটা করা হচ্ছে, নাম্বার অফ টার্মস। এটা কখনো টাইম বলে ভাববে না। এইটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে আমি এক থেকে সাইড করে রাখলাম। তাহলে a/p হোল টু দি পাওয়ার টি। যে কোনো চাকরির পরীক্ষার অঙ্ক যদি পুরো অঙ্ক করা হয়, সমস্ত অঙ্ক সবচেয়ে বেশি এই পদ্ধতিতেই সর্বাধিক অঙ্ক করা যাবে এবং সহজভাবে করা যাবে। কিন্তু এটাকে একটু রপ্ত করতে হবে। ওই যারা স্কোয়ার টয়ার বা কিউব মুখস্থ বিষয়ে যারা অনীহা করে, অনীহা তো করলে চলবে না, অনেক বেশি সময় লেগে যাবে। সেই জন্য এটা বেশি করে ব্যবহার করবো। এবার আমরা আসি ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্টের ব্যাপারটা আমরা এবারে ক্লিয়ার করবো। মনে করা যাক সুদের হার 10%। এখানে ছোট করে লিখলাম সুদের হার মনে করলাম 10%। 10% মানে আমরা সবাই জানি 1/10। মানে 10 টাকা রাখলে 11 টাকা হয়ে যাবে। তাহলে এই ফর্মুলা যদি এটা বসাই তাহলে 10 টাকা রাখলে প্রিন্সিপাল যদি 10 টাকা হয় হয়ে যাবে কত? 11। এবারে নাম্বার অফ টার্মস এখানে থাকবে। তাহলে আমরা ওই মানে ওটা দিয়ে বুঝছি আমরা 11/10 মাথায় যদি আমরা 1 রাখি তাহলে কত হবে? 11:10 বা 11/10 লিখে দিলাম। যখন এটাকে স্কোয়ার করবো, 11/10 যখন আমরা স্কোয়ার করবো তখন এটা হয়ে যাবে 121 বাই কত? 100। এটাকে যখন আমরা 11/10 কিউব করবো তখন হয়ে যাবে 1331/100। এবারে আমরা সবগুলোকে ইকুয়াল করে দিচ্ছি। ঠিক আছে? যেহেতু আমরা ঠিক আছে a/p এটাকে ঘুরিয়ে লিখতে হবে। যাকে আমরা যেভাবেই আছে সেভাবেই থাক। তাহলে ওপরের সংখ্যাগুলোকে আমরা সমান করব। ওপরের সংখ্যাগুলোকে যদি আমরা সমান করি তাহলেই এটা হচ্ছে 11 কিউব মানে 11 × 121 হচ্ছে এইটা। তাহলে এইটা এবং এইটার সমান করতে গেলে এইটার সঙ্গে একটা 11 গুণ করতে হবে। এটার সঙ্গে 11 গুণ করলে এটার সঙ্গে 11 গুণ করতে হবে। এই 11কে 1331 করতে গেলে এটা 121 গুণ করতে হবে। এটাকে গুণ করতে হবে কত? 121। প্রথমে বুঝতে একটু সময় দিতে হবে। তাহলে আমরা সব সমান করে ফেললাম। ওপরে 11 × 121 মানে 1331। নিচে কত হলো? 121 × 10 মানে 1210। ওপরে লিখলাম 1331, নিচে লিখলাম কত? 1100। ওপরে লিখলাম 1331, নিচে কত হচ্ছে? 1000 টাকা। এই জায়গাটা বোঝা গেছে পরিষ্কার। এবারে আমরা যে 3টে উত্তর চাইতে পারি, 3টে উত্তর আমরা একসঙ্গে করে দেবো আমরা। ঠিক আছে? তাহলে এখানে লিখলাম, ঠিক আছে, এ, এখানে লিখবো পি, এখানে লিখবো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে উপরে কি আছে? অ্যামাউন্ট, অ্যামাউন্ট ও 1331। সব জায়গায় অ্যামাউন্ট তো 1331 লিখে ফেললাম। এটাও 1331। তাহলে এখানে লিখবো কত? উপরে 1331, নিচে কত? 1210। এটা নিচে লিখবো কত? 1100। ওটা লিখবো কত? 1000। আবার বলছি একটু সময় দিয়ে বুঝতে হবে। তাহলে আমরা সব জাতীয় অঙ্ক করতে পারবো। তাহলে আমার এখানে যেটা বোঝানো হচ্ছে প্রতিবারই ইনস্টলমেন্ট দিয়েছি 1331 টাকা করে 3 বার।
1331 টাকা করে এই 3টে ইনস্টলমেন্ট দিয়েছি। অ্যামাউন্ট মানে সুদ আসল মিলে ইনস্টলমেন্ট হচ্ছে প্রতি 1331। কটা ইনস্টলমেন্ট দিয়েছি? 3টে। তা 3টে ইনস্টলমেন্টে আমি কত টাকা শোধ করেছি? তাহলে 3, 3 থেকে 9, 3 থেকে 9, 3। তাহলে ৩,৯৯৩ টাকা শোধ করেছি আমি। প্রথমবারে যে টাকা দিয়েছিলাম ৩,৩৩১ টাকা। তার মধ্যে আমার টাকা, আমার আসলের টাকা কত ছিল? ১২১০ টাকা। ১২১০ টাকার উপরে দিতে হচ্ছে ১৩৩১ টাকা। তাহলে সুদ ক টাকা দিতে হচ্ছে? তাহলে এই দুটো আমরা বিয়োগ করলে পাবো। তাহলে ৩১ থেকে এই ১০ বাদ দিলে কত? ২১। ঠিক আছে? ১২০০ আর ১৩০০ বিয়োগ করে কত? ১০০। তার মানে এখানে ১২১ টাকা সুদ দিতে হয়েছিল। পরের বার যে ১৩৩১ টাকা দিয়েছিলাম তার মধ্যে ১১০০ টাকার উপরে সুদ দিতে হয়েছে। তাহলে ১১০০, ২০০, ১৩০০। তাহলে এখানে ২৩১ টাকা সুদ দিতে হয়েছে। আর এখানে যে ১৩৩১ টাকা দিয়েছিলাম তার মধ্যে ১০০০ টাকার উপরে ১০০০ টাকা হয়ে ১৩৩১ টাকা হচ্ছে। মানে সুদ দিতে হয়েছে ক টাকা? ৩৩১ টাকা। ঠিক আছে? তাহলে এবারে দেখো, ঠিক আছে? তাহলে এবারে আমরা দেখছি, ঠিক আছে? প্রতিবারে দিতে হয়েছে কত? ১৩৩১ টাকা। প্রথমবারে যেটা টাকা দিয়েছি সেটা ১ বছরের সুদ সমেত টাকা দিয়েছি। তাহলে ১২১০ টাকা, তার উপর সুদ কত? ১২১০ টাকা। ঠিক আছে? প্রথমবারে ১২১০ টাকা, তার উপর সুদ 10%, মানে ১২১০ টাকা 10% কত? ১২১ টাকা। মিলে কত হচ্ছে? ১৩৩১ টাকা। এই যে ১৩৩১ টাকা দিয়েছি তার মধ্যে আমার আসল টাকা সুদ হয়েছে ক টাকা? ১২১০ টাকা। আর সুদ হিসেবে দিয়েছি ক টাকা? ১২১ টাকা। পরের বার যে ১৩৩১ টাকা দিয়েছি এই টাকার উপরে ২ বছরের সুদ আছে। তাহলে ২ বছরের সুদ কার উপরে দিতে হয়েছে? এই ১১০০ টাকার উপরে। আবার হিসেব করে একবার দেখে নাও ভালো করে। ১১০০ টাকার উপরে 10% হারে প্রথম বছরের সুদ কত হবে? ১১০ টাকা। পরের বছরের সুদ কত হবে? ঠিক আছে? আবার ১১০ টাকা সুদ হবে। আর এর উপরে কত হবে? ১১ টাকা। তাহলে মোট হচ্ছে কত? ঠিক আছে? এখানে সুদ দিতে হচ্ছে কত? ১০০, ১০০, ২০০, ১০ × ২০, ১০ × ৩০, ৩১, ২৩১ টাকা সুদ দিতে হচ্ছে। ঠিক আছে? তৃতীয়বারে যে দিয়েছি আমি ১৩৩১ টাকা তার মধ্যে আসল টাকা দিতে হচ্ছে ক টাকা? ১০০০ টাকা। ১০০০ টাকার সুদ হচ্ছে ক টাকা? ৩৩১ টাকা। তাহলে আমাদের মোট কত টাকা আমাকে পরিশোধ করতে হয়েছিল? উত্তর তাহলে বলতে হবে ৩,৯০০। ঠিক আছে? সুদ হিসেবে কত টাকা দিতে হয়েছিল? তাহলে এই ৩টে যোগ করতে হবে। ৩, ৩ এ ৩ এ ৬, ২ এ ৮, ৩ এ ২ এ ৫, ১ এ ৬, ৬৮৩ টাকা সুদ দিতে হয়েছিল। তাহলে আমি নিয়েছিলাম কত টাকা? তাহলে এগুলো যোগ করতে হবে। ১,০০০, ২,০০০, ৩,০০০, ২০০, ১ এ ৩১০। তাহলে ৩,৩১০ টাকা আমি নিয়েছিলাম। ৩,৩১০ টাকা আমি নিয়েছিলাম। ৩ কিস্তিতে আমাকে পরিশোধ করতে হচ্ছে ৩,৯৯৩ টাকা। তাহলে সুদ দিতে হচ্ছিল কত টাকা? ৬৮৩ টাকা। এই জিনিসটাকে একবার ভালো করে বুঝে নিতে হবে। বুঝে নিলে আমরা সব জাতীয় অঙ্ককে ভালোভাবে বুঝে করতে পারবো। আর না হলে না বুঝে উত্তরও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আবার বলছি এই জিনিসটাকে আরো একবার এট এ গ্লান্স বলে দিচ্ছি। তাহলে সুদের হার কত ছিল? ১০%, মানে ১০ টাকার উপরে ক টাকা সুদ হবে? আবার বলছি সুদের হার, রেট অফ ইন্টারেস্ট নিয়েছিলাম আমি কত? 10%। 10% মানে কত? ১/১০। তাই ১০ টাকা নিলে পরের বছরে ১১ টাকা হয়ে যাবে। তাহলে ১০ টাকা হলো ১১ টাকা। পরের বছর ওটা স্কোয়ার করতে হবে। তাহলে ১১ স্কোয়ার ১২১, মানে ১০০ টাকা দিলে ২ বছর পরে কত হবে? ১২১ টাকা। পরেরটা ১১/১০ এর কিউব করেছি, মানে ১০০০ টাকা দিলে, ১০০০ টাকা নিলে ৩ বছর পরে দিতে হবে ১৩৩১ টাকা। তাহলে এই অ্যামাউন্ট গুলোকে সমান করবো, কারণ কিস্তিটা আমাদের সমান হবে, মানে এই কিস্তিটা সমান হবে। তাহলে এই আমরা সুদ আসল গুলো সমান করছি। এটা ১৩৩১ আছে, ১২১ এর ১১ গুণ করে ১৩৩১ করেছি, ১১ এর ১২১ গুণ করে ১৩৩১ করেছি। তাহলে এখানে ১৩৩১ টাকা যদি আমরা কিস্তির টাকা হয় তার মধ্যে আমার আসল টাকা দিতে হচ্ছে ক টাকা? ১২১০ টাকা। তাহলে সুদ দিয়েছি ক টাকা? ১২১ টাকা। দ্বিতীয় কিস্তিতে যে ১৩৩১ টাকা দিয়েছি তার মধ্যে আসল টাকা কত শোধ করেছি? ১১০০ টাকা। আর সুদের টাকা কত দিয়ে হচ্ছে? ২৩১ টাকা। তৃতীয়বার যেটা দিয়েছি ১৩৩১ টাকা তার মধ্যে আসল টাকা কত দিয়েছি? ১০০০ টাকা। তাহলে সুদ হিসেবে দিতে হচ্ছে ৩৩১ টাকা। তাহলে ৩ কিস্তিতে মোট কত টাকা শোধ করেছি? তাহলে ১৩৩১ টাকা করে ৩৯৯৩ টাকা। কত টাকা ধার নিয়েছিলাম? ৩,৩১০ টাকা। তাহলে সুদ হিসেবে আমাকে ক টাকা দিতে হচ্ছে? ৬৮৩ টাকা। এই ৩ রকম ভাবে উত্তর চাওয়া হবে। ঠিক আছে? তবে আমাদের বেশিরভাগ অঙ্ক থাকবে, ঠিক আছে? এই কত টাকা আমরা কি করেছিলাম? আমাকে পরিশোধ করতে হয়েছে। আর প্রতি কিস্তিতে কত টাকা আমাকে দিতে হয়েছে। ঠিক আছে? কত ধার ছিল, ধার নিয়েছিলাম কত টাকা, এই টাকা চাইবে। প্রতি কিস্তি কত হবে সে টাকাও চাইবে। তাহলে আমাদের বেশিরভাগ অঙ্ক হবে এই দুটো রিলেশন। আবার বলছি, মোট কত টাকা ধার নিয়েছিলাম আর কত টাকা কিস্তিতে আমরা দিচ্ছি।
তাহলে এবার মনে হচ্ছে তাহলে কি এত বড় বড় করে অঙ্কটা করতে হবে না, তাহলে একটা ছোট্ট ফর্মুলা নাও, এই ফর্মুলা দিয়ে সব অঙ্ক করে ফেলবে। ঠিক আছে, তাহলে যেটা আমাদের ধার বা দেনা, ঠিক আছে, দেনার পরিমাণ ডি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, ডেট বলা হয়। তাহলে দেনার পরিমাণ, তো দেনার পরিমাণ সমান কি লিখতে হবে, এআই, তার মানে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইন্টু, এবারে একটা ব্র্যাকেট দিলাম, ওপরে লিখবে 100, নিচে লিখবে 100 প্লাস আর পাওয়ার 1, পরটা হচ্ছে 100 বাই 100 প্লাস আর টু দি পাওয়ার 2। এইভাবে চলতে চলতে আমাদের, ঠিক আছে, ওপরে 100, নিচে হচ্ছে 100 প্লাস আর টু দি পাওয়ার টি, এটা ব্র্যাকেট ক্লোজ করব। এই ফর্মুলার সাহায্যে আমাদের অঙ্ক বেশিরভাগ হবে। কোনো অঙ্কে দেওয়া থাকবে এই আমার দেনার পরিমাণ দেওয়া থাকবে, কিস্তিটা চাইবে, কোথাও কিস্তির পরিমাণ দেওয়া থাকবে, দেনার পরিমাণ চাইবে, সঙ্গে এটা করতে হবে, এটা ওই যেটা লিখেছিলাম আমি এ বাই পি হোল টু দি পাওয়ার টি, ঠিক আছে, সেটাকে উল্টো করে লেখা আছে। আমি লিখেছিলাম এ বাই পি হোল টু দি পাওয়ার টি, ঠিক আছে, এটাকে উল্টো করে লিখলে কি লিখবে তাহলে, পি বাই এ, উপরে 100টা তো প্রিন্সিপাল, প্রিন্সিপালের সঙ্গে সুদ যোগ করে দিলে হচ্ছে অ্যামাউন্ট, তাহলে পি বাই এ হোল টু দি পাওয়ার টি। ঠিক আছে, এই যে আমাদের থাকলো, এই ফর্মুলাটা থাকলো, এবার আমরা চটপট করে কিছু উত্তর করে ফেলি। ফর্মুলাটা এখানে রাখা হলো। প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক বলা হচ্ছে এ সাম অফ মানি ইজ বরোড, এ সাম অফ মানি ইজ বরোড অ্যান্ড পেড ব্যাক ইনটু ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট অফ 882 টাকা, allowing 5% compound interest, the sum borrowed was, সাম বরোড ওয়াজ মানে এই কত টাকা ধার করেছিলাম, আমি দেনার পরিমাণটা আমাদের বলতে হবে, আমাদের এখানে দেনার পরিমাণটা কত টাকা বলতে হবে। অ্যানুয়াল ইনস্টলমেন্ট এআই বলে লেখা হলো, অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত ছিল 882 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত ছিল 5%, 5% মানে কত, 1/20 অংশ, 1/কত 20 অংশ। তাহলে আমাদের বের করতে হবে দেনার পরিমাণ, তাহলে ডি এর পরিমাণ বের করবো, অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত 882 টাকা লিখে ফেললাম, নাম্বার অফ ইনস্টলমেন্ট কত, এই টি এর ভ্যালু কত বলে দিয়েছিল 2, টি এর ভ্যালু কত বলছে 2, দুটো ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে। তাহলে অঙ্কে যেটা বলা হয়েছে 5% সুদের হারে দুটো ইনস্টলমেন্টে 882 টাকা করে দিয়েছি, তাহলে কত টাকা ধার করেছে, তাহলে ডি এর পরিমাণ চাইবো, এ অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত 882 টাকা ইন্টু, ঠিক আছে, এবারে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে তাহলে 100 বাই, ঠিক আছে, তাহলে আমরা 20 টাকা নিলে ক টাকা হবে 21 টাকা, তাহলে ওপরে লিখতে হবে 20, নিচে লিখতে হবে 21, পাওয়ার এক কিছু লিখতে হবে না, পরের বার ওই 20 বাই 21 কি করতে হবে, স্কোয়ার করতে হবে, তার মানে কি 400 বাই কত লিখতে হবে 400, ব্র্যাকেট শেষ হয়ে যাবে। আবার বলছি 20 টাকা নিলে ক টাকা দিতে হবে 21 টাকা, তাহলে 100 টাকা করতে 20, তাহলে নিচে কত হবে 100 প্লাস আর মানে 20 প্লাস 1 21, তাহলে এটা 1 পাওয়ার, পরেরটা 2 পাওয়ার, বড় আমাদের সর্বোচ্চ 3 পাওয়ার পর্যন্ত সাধারণভাবে থাকবে। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে নিচে কত পাচ্ছি আমরা, তাহলে 882 টাকা লিখলাম কিন্তু এ দুটো লসাগু তো নিচে 441 সবই, 441 লিখে ফেললাম, 21 21 গুণ 21 দুখানে 42, 420, 420 প্লাস কত 400, এটা কত হলো 820, 441 সঙ্গে 882 কাটে 2, তাহলে 4 4 800, 8 দুগুণে 1600, 1640 টাকা, তাহলে ক টাকা ধার নেওয়া হয়েছিল 1640 টাকা। তাহলে এইটুকু করে ফর্মুলা লিখতে হবে, লিখলে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেনার পরিমাণ কত ছিল 1640 টাকা। ফর্মুলাটা আমি রাখছি, ঠিক আছে, অঙ্ক কতগুলো করার পরে তারপরে ফর্মুলাটাকে মুছলাম। ঠিক আছে, পরের অঙ্ক যাতে করে তোমরা ফর্মুলাটাকে সামনে দেখে উত্তর করতে পারো। পরের অঙ্ক, এ বিল্ডার বরোড 2550 টাকা and to be paid back with compound interest at the rate of 4% per annum at the end of 2 years into equal yearly installment. How much will each installment be? তাহলে এখানে দেনার পরিমাণটা বলা হচ্ছে 2550 টাকা, 2500 কত দেনার পরিমাণ বলা হয়েছে। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট কেমন বলা হয়েছে 4% পার অ্যানাম, 4% মানে কত অংশ 1/কত 25, কটা ইনস্টলমেন্ট দিতে হবে টাইম বলা হচ্ছে 2টো। ঠিক আছে, আর আমাদের উত্তরে দিয়েছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত হবে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত, এই হচ্ছে আমাদের অঙ্কের লিস্ট। 2550 টাকা নিয়েছি, 4% সুদের হারে দুটো ইনস্টলমেন্টে আমাকে সুদ দিতে হবে, প্রতিবার ইনস্টলমেন্ট কত হবে, তাহলে আমাদের ডি এর পরিমাণ মানে এইটা দিয়ে দিয়েছে কত 2550 টাকা, অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত হবে এটাই তো আমাদের জিজ্ঞাসা, কিন্তু কত লিখবো,
তাহলে 25 টাকা নিলে 26 টাকা, তাহলে 25 ওপরে লিখতে হবে 25, নিচে লিখতে হবে কত 26। দ্বিতীয়বারে লিখতে হবে ওর স্কোয়ার করে, তাহলে 625 আর কত লিখবো 676। ঠিক আছে, তাহলে আস্কিং এর ভ্যালু কি হবে? ঠিক আছে, এটাকে ওপাশে পার করে দিই নাকি, এ পাশে এটা যদি ওপারে পার করে দিই নাকি, তাহলে ওটা কত হবে? তাহলে 2550 ওপাশে পার করে দিলাম, তাহলে এটাকে নিশ্চয়ই উল্টো করে লিখতে হবে। ঠিক আছে, এইটার আমরা হিসেব এখানে করে নিই, দরকার নেই, কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হবে, এটা হিসেব করে নিই। তাহলে এইটুকুর আমরা হিসেব করলে নিচে কত হচ্ছে 676। ঠিক আছে, ওপরে এটা কত গুণ 26, 25 26 কত 650 প্লাস কত 650, তাহলে ওপরে কত হলো 1375, 1300 কত ইয়ে কত 676। ঠিক আছে, তাহলে আমরা এইটার হিসেব করে নিয়ে নিয়েছি আমরা। তাহলে আস্কিং এর ভ্যালু কত হবে? তাহলে 2550টা ওপাশে দিয়ে দিলাম, ওটাকে তাহলে ঘুরিয়ে লিখতে হবে, নিচে লিখতে হবে কত 1300, সরি 1200, 1200, তাহলে 1275 উপরে কত হবে 676। তাহলে 1275 ডবল করলে হচ্ছে এইটা, 676 ডবল করে দেবো নাকি, তাহলে 1352, 1300 কত। তাহলে এই অঙ্কটায় কি চাওয়া হয়েছিল? অ্যানুয়াল ইনস্টলমেন্টের পরিমাণ চাওয়া হয়েছিল। এখানে 2550 টাকা মোট ধার নিয়েছিলাম, সুদের হার কত ছিল 4%, মানে 25 টাকা নিলে 26 টাকা দিতে হবে, এইভাবে করা হয়েছে। তাহলে এবারে আমি ফর্মুলাটাকে সামনে দিকে মুছে দিচ্ছি, আশা করছি ফর্মুলাটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, সাধারণ অঙ্কগুলো এভাবে করতে হবে। ঠিক আছে, একটু ব্যতিক্রমী অঙ্ক পরে করছি। এই যে অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, এগুলো সমস্ত স্টাফ সিলেকশন এবং রেলের পরীক্ষা থেকেই নেওয়া। ঠিক আছে, পরের অঙ্কে আছে এ ম্যান বরোজ এ সার্টেন সাম অফ মানি ফ্রম এ মানি লেন্ডার at the rate of 15% per annum compound interest. Interest being compounded annually and agrees to return in 2 equal yearly installment of rupees 1058. Find the sum. অঙ্কে বলেছে কত টাকা ধার নিয়েছিল সেটা বলতে হবে। ঠিক আছে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট বলা হচ্ছে, ইয়ারলি ইনস্টলমেন্ট বা অ্যানুয়াল ইনস্টলমেন্ট বলা হচ্ছে 1058 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত বলা হচ্ছে 15% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। কটা ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল? দুটো। তাহলে কত টাকা সে ধার নিয়েছিল? তাহলে 15% মানে হচ্ছে 5/3/20, 3 কত মানে 20 টাকা নিলে 23 টাকা দিতে হবে। তাহলে আমাদের দেনার পরিমাণ 33, টাকা কত নিয়েছিলাম? অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত 1058 লিখলাম, ব্র্যাকেট দেবো এবার একটা। তাহলে 20 টাকা নিলে ক টাকা হয়ে যাবে 23 টাকা, 20 লিখতে হবে 23, পরের বার তার স্কোয়ার করতে হবে, তাহলে 20 স্কোয়ার 400, 23 স্কোয়ার কত 529। তাহলে এটা হিসেব করলে 1000 কত 58, নিচে কত হচ্ছে 529, 23 গুণ 23 দুগানে কত 46, 460 টাকা প্লাস 400 টাকা, এটা কাটলে কত পাচ্ছি 2, 400 400 860। ঠিক আছে, 400 400 860 তার ডবল, তাহলে 1760 টাকা। সরি 1720 টাকা। তাহলে টাকা কত ছিল? তাহলে প্রতিটা মোট টাকা কত নিয়েছিলাম 1720 টাকা। আবার অঙ্কটা বলছি, তাহলে কত টাকা ধার নিলে ইয়ারলি ইনস্টলমেন্ট দিতে হবে 1058 টাকা, যদি সুদের হার কত হয় 15%, কটা ইনস্টলমেন্ট দেবো? দুটো। তাহলে একইভাবে করছি, আরো একটা করে এটাকে সড়গড় করে নিচ্ছি আমরা। ঠিক আছে, আরো একটা দুটো করে আমরা একটু সড়গড় করে নিয়ে তারপরে পরের অঙ্কটা করব। এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সিরিয়াস, গ্র্যাজুয়েট লেভেল। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া আছে, রেলের পরীক্ষা থেকে। পরের অঙ্ক, এ সাম অফ রুপিস 1100 was taken as a loan. This is to be paid in 2 yearly installment. ঠিক আছে, if the rate of interest 20% per annum, then the value of each installment. ঠিক আছে, তাহলে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টাকা নিয়েছিল কত 1100 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত বলছে 20% per annum। ঠিক আছে, কটা ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল? দুটো। তাহলে প্রতিটা ইনস্টলমেন্ট কত টাকা হবে? 20% মানে কত 1/5। ঠিক আছে, তাহলে আমাদের ডি এর পরিমাণ দেওয়া আছে 1100 টাকা, অ্যানুয়াল ইনস্টলমেন্ট আমরা চাইছি, কিন্তু কত লিখবো ব্র্যাকেট দিয়ে 6, 5 বাই কত 6,
প্লাস লিখবো 5 স্কোয়ার কত 25 বাই কত 6 স্কোয়ার 36। তাহলে আমাদের 1100 এখানে থাকলো, ঠিক আছে, সমান, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো আস্কিং ইন্টু কত 5 6 কত 30, 30 প্লাস 25 55, 55 বাই কত হচ্ছে 36। তাহলে আমাদের আস্কিং এর ভ্যালু কত হবে? তাহলে আমাদের লিখতে হবে 1100 ইন্টু 36 বাই কত 55, 55 ডবল 110, 20 গুণ 36 মানে কত 72। তাহলে প্রতিটা ইনস্টলমেন্ট দিতে হবে ক টাকা? 720 টাকা। তাহলে বেসিক প্যাটার্নের যে অঙ্কগুলো যেগুলো পরীক্ষায় পড়েছে সেগুলো আমরা করলাম। এবারে গ্র্যাজুয়েট লেভেলের বিভিন্ন পরীক্ষা থেকে এবং রেলের পরীক্ষা থেকে সরাসরি তোমাদের কিছু কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি রিসেন্ট, ভেরি রিসেন্ট পরীক্ষা থেকে। এবারে আমি রিসেন্ট পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এগুলো সিজিএল, এইচএস লেভেল বা রেলে যে লাস্ট এনটিপিসি পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন। পরের প্রশ্ন হচ্ছে, ম্যান বরোড এ সাম অফ মানি অ্যান্ড রিটার্ন টু ইকুয়াল ইনস্টলমেন্ট অফ 3025 ইচ। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ফাইন্ড দ্য সাম বরোড। তাহলে দেনার পরিমাণ জানতে চাওয়া হচ্ছে, কত টাকা লোন করেছিল। তার ইয়ারলি ইনস্টলমেন্ট বা অ্যানুয়াল ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল 3025 টাকা করে। কটা ইনস্টলমেন্ট দিয়েছিল? দুটো। আর সুদের হার কত ছিল? রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 10%। উত্তরে চাওয়া হচ্ছে তাহলে দেনা করেছিল কত। তাহলে ডি এর পরিমাণ জানতে চাওয়া হচ্ছে, তাহলে ডি সমান লিখব। তাহলে অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত? 3025 টাকা লিখব। সুদের হার 10% মানে 1/10, 10 টাকা নিলে 11 টাকা দিতে হবে। তাহলে 10 টাকা নিলে 11 টাকা দিতে হবে। পরের বারে তাহলে 10 টাকা 100 টাকা নিলে 121 টাকা স্কোয়ার করতে হবে। এ দুটো যোগ করব। তাহলে আমাদের এখানে হলো কত? 3025 কিন্তু নিচে তো 121 হবে। ওপরে তাহলে 11 10 110, 210, 121, 12 25 300, 25 কে 25 মানে এটা কাটলে হবে 25, 25 দুগুণে 50 আর 25 5250 টাকা। তাহলে এখানে টাকা ধার করেছিল ক টাকা? 5250 টাকা। তাহলে এই ফর্মুলাতে টপটা বসা, উত্তর বেরিয়ে যাবে। পরের প্রশ্ন, এ ম্যান বরোড এ সাম অফ রুপিস 1025 টাকা অ্যান্ড পে ব্যাক ইনটু ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্ট ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট 5% পার অ্যানাম কম্পাউন্ডেড ইয়ারলি, দেন হাউ মাচ ইজ দ্য ইচ ইনস্টলমেন্ট। তাহলে কোশ্চেনে বলা হয়েছে টাকা ধার করেছিল, এবার দেনার পরিমাণ বলা হয়েছে 1025 টাকা। কত পার্সেন্ট সুদের হারে ধার করেছিল? 5% সুদের হারে। কটা ইনস্টলমেন্ট দিয়েছে? ইনস্টলমেন্ট দিয়েছে দুটো। তাহলে উত্তরে চাওয়া হচ্ছে প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত হবে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত হবে সেটা চাওয়া। তাহলে 5% মানে কত অংশ? 1/20, এটা লিখে ফেললাম আমরা। তাহলে ডি এর পরিমাণ দেওয়া আছে 1000 কত 25 লেখা হলো, সমান সমান অ্যানুয়াল ইনস্টলমেন্ট, সেটাই আমাদের জিজ্ঞাসা। তাহলে এটা লিখবে এবার নাকি 20 টাকা দিলে ক টাকা হবে? 21 টাকা। 20 টাকা দিলে ক টাকা হবে? 21 টাকা। পরের বছর পরের টার্মে তাহলে 20 স্কোয়ার লিখবো 400, 21 স্কোয়ার কত লিখবো? 401। তাহলে আস্কিং এর ভ্যালু কত হবে? আস্কিং এর ভ্যালু তাহলে 1025টা লিখে ফেললাম, 1025টা লিখে ফেললাম। এই দুটো লসাগু 441, 441টা ওপরে বসবে, নিচে হবে 21 20 গুণ 420 প্লাস 400 মানে নিচে হবে 820। তাহলে এটাকে উল্টো করে লিখতে হবে, লিখে ফেললাম, ঠিক আছে। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 5 20, 5 5 25 মানে এটা কাটলে কত হবে? এটা 5 হবে, এটা 4 হবে, ঠিক আছে। তাহলে 4 দিয়ে ভাগ করা হবে, 5 দিয়ে গুণ করে, মানে 4 গুলো 5 হয়ে যাবে। তাহলে 44টা কত হয়ে যাবে? 55 হয়ে যাবে। 5 5 4 25 100, 1 25 125, তাহলে 1 টাকা 25 পয়সা। তাহলে হলো কত? 551 টাকা 25 পয়সা। যেভাবেই করি না কেন ক্যালকুলেশন তুমি আমার মতন করে করো, তোমার মতন করে যেভাবেই করো ক্যালকুলেট করতে হবে। আবার বলা হচ্ছে তাহলে টাকা নিয়েছিলাম কত? 1025 টাকা। অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত হবে? 20 টাকা দিলে কত হবে? 21 টাকা। দুটো ইনস্টলমেন্ট, প্রথমবারে 20/21, পরের বার হচ্ছে 20 স্কোয়ার 400/441। এই আস্কিং এর ভ্যালু পেতে গেলে তাহলে এইটাকে লিখে এটাকে উল্টো করে লিখতে হবে। 441 নিচেরটা এটা উপরে চলে যাবে, আর এটা 21-এর সঙ্গে এই 20টা গুণ হয়ে কত হচ্ছে? 820, 420 প্লাস 400 মানে 820। কাটাকাটি করলে আমরা উত্তর পাবো।
পরের অঙ্ক, এ ম্যান বরোজ 3,310 টাকা and undertakes to pay it back with compound interest at 10% per annum in three equal yearly installment at the end of first, second and third year. What is the amount of each installment? তাহলে টাকা এখানে ধার করেছিল, বড় করেছিল বা ডেট করেছিল, দেনা করেছিল 3,310 টাকা। তিনটে ইনস্টলমেন্ট এবারে দিতে হবে। সুদের হার কত বলা হচ্ছে? 10%। 10% মানে কত অংশ? 1/10। তাহলে আমাদের উত্তরে দিয়েছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত হবে, প্রত্যেকবারের ইনস্টলমেন্টটা কত হবে। তাহলে দেনার পরিমাণ দেওয়া আছে 3,310 টাকা, এখানে লিখে ফেললাম 3,310 টাকা, সমান চিহ্ন দিতে হবে। অ্যানুয়াল ইনস্টলমেন্ট চেয়েছে, সেটাই আমাদের আস্কিং, ঠিক আছে। অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত হবে সেটাই আমাদের আস্কিং। ইন্টু কত লিখবো আমরা তাহলে? তাহলে ওপরে 10, নিচে হচ্ছে 11। পরের বারে স্কোয়ার করে লিখতে হবে 100 কত লিখতে হবে? 100। তিনটে ইনস্টলমেন্ট আবার লিখতে হবে। তাহলে 10-এর কিউব কত? 1000, আর 11-র কিউব কত? 1331। এই লেখা হলো। একটু হিসেবটা করে নি, না হলে অসুবিধা হবে আমাদের। তাহলে 3,310 সমান জিজ্ঞাসা চিহ্ন লিখলাম, ইন্টু নিচে কত হবে? 3,310, ঠিক আছে। আর উপরে কত হবে? 10-এর 121 গুণ হবে, তার মানে হচ্ছে 1210 হবে। 100-র 11 গুণ করলে কত? 1100 হবে। আর ওটা কত হবে? 1000। তাহলে এ কটা যোগ করলে কত পাচ্ছি আমরা? এ কটা যোগ করলে কত পাচ্ছি আমরা? 1000, 2000, 3000, 200, 100, 300। তাহলে 3,310। 3,310 বাই কত? ঠিক আছে, এটা 1331। সরি, এই দুটো লসাগু হচ্ছে, এই তিনটে লসাগু হচ্ছে 1331। তাহলে আমাদের এই তিনটে লসাগু হচ্ছে 1331। তাহলে এটা 11-র কত গুণ? 121 গুণ। তাহলে 121 গুণ করতে হবে, এর সঙ্গে 11 গুণ করতে হবে, এর সঙ্গে কিছু করতে হবে। তাহলে আমাদের আস্কিং এর ভ্যালু কত হবে? তাহলে আমাদের এটাকে আবার পরিষ্কার করে লিখে নিচ্ছি, 3,310 উত্তর তো বেরিয়ে গেছে, সমান জিজ্ঞাসা চিহ্ন ইন্টু কত? ওপরে হচ্ছে 3,310 বাই কত হচ্ছে? 1331। তাহলে 3,310 10 কেটে গেলে আস্কিং এর ভ্যালু কত? 1331। তাহলে প্রতিটা ইনস্টলমেন্ট কত হবে? 1331 টাকা। এর পরে যে অঙ্কগুলো করছি সবগুলো টায়ার 2 বিভিন্ন পরীক্ষার, বিভিন্ন বছরের টায়ার 2 এর প্রশ্ন। এখানে একটু ভিন্ন ধরনের উত্তর চাওয়া হচ্ছে, সেগুলো দেখো। A loan has to be returned into equal yearly installment 41,100 টাকা at the rate of 5% per annum compound interest, compounded annually, then the total interest paid. অঙ্কে বলা হচ্ছে কত টাকা ধার নিয়েছিল সেটা চাওয়া হয়নি, দরকার নেই। অ্যানুয়াল ইনস্টলমেন্টে শুধু বলা হচ্ছে 44,100 টাকা করে, 44,100 টাকা করে দুটো ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল। নাম্বার অফ ইনস্টলমেন্ট বলা হয়েছিল 2, আর সুদের হার কেমন দেওয়া হয়েছিল? 5%। তাহলে এখান থেকে উত্তরে চাওয়া হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বাবদ কত টাকা দেওয়া হয়েছিল। অঙ্কটা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছি। কিছু পরিমাণ টাকা ধার নিয়েছিলাম, প্রতিবারে 41,100 টাকা করে দুটো ইনস্টলমেন্ট দিয়েছি 5% সুদের হারে। তাহলে আমাকে সুদ কত টাকা দিতে হয়েছিল বের করতে হবে। তাহলে আমরা প্রথম প্রিন্সিপালের উপরে সুদ আর দ্বিতীয় প্রিন্সিপালের উপরে সুদ কত টাকা ছিল সেটা বের করে দেবো। এইগুলো কিন্তু সুদ আসল। তাহলে প্রথম যেটা ইনস্টলমেন্ট দিয়েছিলাম কত? 44,100 টাকা। সেক্ষেত্রে সুদ কত ছিল? 5%। 5% মানে কত? 1/2, ঠিক আছে। তাহলে আমরা যেভাবে লিখছি, তাহলে ওপরে লিখতে হবে 20, নিচে কত লিখতে হবে? 21। কাটাকাটি করলে পাবো কি? এই অ্যামাউন্টের, এই ইনস্টলমেন্টের প্রিন্সিপালটা পাবো, এই ইনস্টলমেন্টের প্রিন্সিপাল পাবো। কিন্তু প্রিন্সিপাল তো আমার চাইনি, চেয়েছিল কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রথম ইনস্টলমেন্ট যদি আমরা 21 টাকা দিই, 20 টাকা নিলে 21 টাকা দিতে হবে। তাহলে 21 টাকার মধ্যে 20 টাকা আমার আসল, আর সুদ ক টাকা? 1 টাকা। তাহলে এখানে আমাদের সুদ হচ্ছে 1/21 অংশ। 1 কত? 21 অংশ। তাহলে এইটা আমার বের করার দরকার নেই। তাহলে 21 ভাগের 1 ভাগ। তাহলে 21 কত? 441। তাহলে 21, পাশে দুটো শূন্য। তাহলে আমাদের দিতে হচ্ছিল কত? 2,100, ঠিক আছে। তাহলে প্রথমবারে যে দিয়েছিলাম 44,100 টাকা, তার মধ্যে 2,100 টাকা আমার সুদ দিতে হয়েছিল। পরের বারে আমি দিয়েছিলাম কত? আবার 44,100 টাকা। কিন্তু সেক্ষেত্রে আমাদের এটা স্কোয়ার করে লিখতে হবে। তাহলে 400 বাই কত লিখতে হবে? 441। তাহলে দ্বিতীয়বারে যে ইনস্টলমেন্ট আমি 441 দিচ্ছি, তার মধ্যে কি 400 টাকা আমার আসল টাকা। তাহলে সুদ এখানে ক টাকা দিতে হচ্ছে? 441 টাকার মধ্যে আমার সুদ দিতে হচ্ছে 41 টাকা। তাহলে এইটাকেই হিসেব করার দরকার নেই। তো 441 কেটে গেলে এখানে হলো 100। 100 ইন্টু 41 কত হচ্ছে? 4100 টাকা। তাহলে প্রথমবারে যে টাকা দিয়েছিলাম এই টাকা, তার মধ্যে সুদ দিয়েছি 2100 টাকা। পরের বারে দ্বিতীয়বারে যেহেতু সময় বেশি গেছে, তার মানে সুদ বেশি হয়েছে, সেই জন্য কত হয়েছে? 4100 টাকা।
দুবারে মোট ক টাকা সুদ দিতে হয়েছে? 6,000। পরের অঙ্ক, এ সার্টেন লোন was returned into equal yearly half yearly installment of 6,660 টাকা. If the rate of interest 8% per annum compounded yearly, how much was interest paid on the loan? টু হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট বলা হয়েছে। তাহলে কত টাকা নিয়েছিল সেটা আমাদের বলতে হবে না। ইনস্টলমেন্ট, ঠিক আছে, অ্যানুয়ালি, ঠিক আছে, ইনস্টলমেন্ট ছিল হাফ ইয়ারলি, এখানে ইনস্টলমেন্ট, যাও ইনস্টলমেন্টের পরিমাণ ছিল 6,760 টাকা। সুদের হার ছিল 8% পার অ্যানাম। পার অ্যানামটা এর আগে আমি লিখেছি পার অ্যানাম। আর 1 বছরের জন্য করতে হবে, মানে দুটো টার্মে করতে হবে। দুটোর 1 বছরের জন্য টাকা নিয়ে দুটো টার্মে 6,760 টাকা করে ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছিল। সুদের বার্ষিক সুদের হার ছিল 8%, কিন্তু হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছিল। তার মানে 1 বছরে দুটো ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছিল। তাহলে এখানে আমাদের সুদের হার 8%, কিন্তু ক্যালকুলেটিং রেট কত ছিল? ক্যালকুলেটিং রেট ছিল 4%। 4% মানে কত? 1/25 অংশ। এখান থেকে উত্তরে জানতে চাওয়া হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বাবদ ক টাকা আমি দিয়েছি। কম্পাউন্ড ইন্টারেস্ট বাবদ কত টাকা আমি দিয়েছিলাম। তাহলে আমরা যেভাবে করছি সেভাবে করি। আগের অঙ্কটা যেমন করেছিলাম, তাহলে প্রিন্সিপাল 1 এর উপর ইন্টারেস্ট কত? তাহলে আমাদের প্রথম যে অ্যামাউন্ট দিয়েছিলাম কত? 6,760 টাকা। সেখানে ক্যালকুলেটিং রেট ছিল কত? 4/4%, মানে 1/25 অংশ। তাহলে 25 টাকা নিলে আমাকে দিতে হয়েছিল 26 টাকা। তার মানে সুদ দিতে হয়েছিল 1 টাকা। ক টাকার উপরে? 26 টাকা। 25 টাকার ওটা 1 টাকা সুদ, কিন্তু 26 টাকা ইনস্টলমেন্টের মধ্যে 26 টাকা যদি ইনস্টলমেন্ট দিই তার মধ্যে সুদ থাকবে 1 টাকা। আবার বলছি, প্রথম ইনস্টলমেন্ট দিয়েছিলাম 6,760 টাকা। সুদের হার ক্যালকুলেটিং রেট ছিল 4%, মানে 1/25। 25 টাকা নিলে ইনস্টলমেন্ট দিতে হবে 26 টাকা। তো 26 টাকার মধ্যে 25 টাকা আমার আসল, তাহলে সুদ ক টাকা? 1 টাকা। তাহলে আমাদের এই সুদের অংশটা বের করবো। তাহলে এটাকে 26 দিয়ে কাটলে হচ্ছে 260। তাহলে প্রথমবারের ইনস্টলমেন্টের সুদ ক টাকা ছিল? 260 টাকা। দ্বিতীয় প্রিন্সিপালের উপর সুদ ক টাকা ছিল? তাহলে 7,760 টাকা দিয়েছিলাম। এটাকে স্কোয়ার করে লিখতে হবে। 25-এর স্কোয়ার কত লিখবো? 625। 26-এর স্কোয়ার কত লিখবো? 676। মানে সেকেন্ড ইনস্টলমেন্ট যদি আমি দিই 676 টাকা, তার মধ্যে আমি আসল টাকা শোধ করেছি 625 টাকা। তাহলে সুদের টাকা কত দিয়েছি? তো 676 টাকা যে দিয়েছি তার মধ্যে সুদের টাকায় বিয়োগফল কত? 51 টাকা। তাহলে আমাদের এইটা হিসেব করবো, এইটা হিসেব করতে হবে। 676 কেটে 10 ইন্টু 5, 51 কত হচ্ছে? 510। তাহলে মোট সুদ দিতে হয়েছে ক টাকা? 200 আর 60 আর 500, তাহলে 5 দিয়ে 770 টাকা আমাকে সুদ দিতে হয়েছে। হ্যাঁ, পরের অঙ্ক লেখা আছে, সুরেখা borrowed a sum of money and return in 2 equal annual installment of 5,547 each. If the rate of interest was 7.5% per annum compounded yearly, then the total interest paid by her. তাহলে এখানেও সেই একই, আমাদের একটু ভালো পরীক্ষার কোশ্চেনগুলোতে ইনস্টলমেন্ট বা টাকা বড়োর পরিমাণ জানতে চাইছে ইন্টারেস্টের পরিমাণ, যেহেতু ইন্টারেস্টটা সাধারণভাবে চাওয়া হয় না। ঠিক আছে, তাহলে আমাদের কত টাকা নিয়েছিল সেটা আমাদের জানতে চাইনি। অ্যানুয়াল ইনস্টলমেন্ট যেটা হয়েছিল, অ্যানুয়াল ইনস্টলমেন্ট এখানে কত কত টাকা বলা হয়েছে? হ্যাঁ, 5,547 টাকা। 5,547 টাকা। সুদের হার কত ছিল? রেট অফ ইন্টারেস্ট বলা হয়েছে 7.5%, 7.5%। কটা ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল? দুটো। উত্তরে চাওয়া হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বাবদ কত টাকা আমাকে পে করতে হয়েছিল। তাহলে অঙ্কটা আরেকবার বুঝে নিই। কিছু পরিমাণ টাকা ধার নিয়ে প্রতিবারে অ্যানুয়াল ইনস্টলমেন্ট দিতে হয়েছিল 5,547 টাকা। সুদের হার ছিল 7.5%। দুটো টার্মে দিয়েছিলাম, তাহলে সুদ আমার কত টাকা দিতে হয়েছিল? তাহলে 7.5% মানে হচ্ছে 3/40 অংশ। 3/40 অংশ। তাহলে প্রিন্সিপাল 1, ঠিক আছে, প্রথম টাকার সুদ কত টাকা ছিল বের করবো। তাহলে 5,547 টাকা আমরা দিয়েছিলাম ইনস্টলমেন্ট হিসেবে। তাহলে আমাদের 40 টাকা নিলে পে করতে হচ্ছিল ক টাকা? 43 টাকা। তাহলে 40 টাকা নিলে ইনস্টলমেন্ট, প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে। 40 টাকা নিলে ইনস্টলমেন্ট 43 টাকা। তাহলে এখানে সুদ ক টাকা? সুদ তাহলে 3 টাকা। তাহলে 43 টাকার মধ্যে সুদ ক টাকা? 3 টাকা। তাহলে এত টাকার মধ্যে সুদ ক টাকা? তাহলে এটাকে 43-এর নামটা দিয়ে কেটে দিই আমরা। তাহলে 43-এর নামটা পড়লে হচ্ছে, প্রথমে একবার যাবে, ঠিক আছে, থাকবে 12, মানে দুবার যাবে, 3 9 27। তাহলে এবার 3 ইন্টু 12, 3 বার 3 29 87, তো 387
87 টাকা আমার সুদ হচ্ছে। তাহলে প্রথমবারে যে দিয়েছিলাম 5,547 টাকা, তার 43 ভাগের মধ্যে 40 ভাগ আসল, তাহলে 3 ভাগ সুদ। তাহলে সুদ কত? এই টাকা। দ্বিতীয়বারে যে টাকা দিয়েছি, দ্বিতীয়বারে টাকা দিয়েছি ক টাকা? 5,547 টাকা। তাহলে এটা স্কোয়ার করতে হবে। তাহলে 40-এর স্কোয়ার কত? 40-এর স্কোয়ার হচ্ছে 1600। 43-এর স্কোয়ার কত? 7, 25 থেকে 7 বাদ দিলে 18, 1849। দ্বিতীয়বারে যদি আমি 1849 টাকা দিয়ে থাকি, তাহলে আসল শোধ করছি 1600 টাকা, তাহলে সুদ শোধ করেছি ক টাকা? তাহলে এটা বিয়োগ করলে কত পাচ্ছি? বিয়োগ করলে কত? 249 টাকা। ঠিক আছে, তাহলে 1849-এর মধ্যে যে 249 সুদ, তাহলে এত টাকায় ক টাকা সুদ? তাহলে এটা কাটলে কত পাচ্ছি? 3 18 54, 3 9 27, তাহলে এটা কাটলে পাচ্ছি 3 ইন্টু 249 নাকি? তাহলে 247, সরি 3 আর 750, 750 থেকে 3 কম 747। ঠিক আছে, তাহলে মোট দিতে হচ্ছে ক টাকা? সাথে সাথে 14 4 হাতে 1, 1 8 9 4 13 3 হাতে 1, 1 3 4 7 4 11। তাহলে 1134 টাকা আমাকে সুদ বাবদ দিতে হচ্ছিল। পরের অঙ্ক, a loan is to be returned in 2 equal yearly installment if the rate of interest 10% per annum compounded annually and the each installment 5,808 টাকা। তাহলে টোটাল ইন্টারেস্ট চার্জ ইন দ্য স্কিম। তাহলে এখানে কত, আবার সেই একই অঙ্ক, কত টাকা নিয়েছিল সেটা বলেনি। অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত ছিল? অ্যানুয়াল ইনস্টলমেন্ট ছিল 5,808 টাকা। 5,800। সুদের হার ছিল কত বলেছে? 10%। কটা ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল? দুটো ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল। উত্তরে কি চাওয়া হয়েছে? উত্তরে চাওয়া হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ক টাকা পে করতে হয়েছে। তাহলে আমাদের 10% মানে কত অঙ্ক? 1/10, সব তো বুঝে গেছি আমরা। তাহলে আমাদের প্রথম প্রিন্সিপালের উপরে ইন্টারেস্ট, তাহলে 5,808 টাকা। তাহলে 10 টাকা নিলে ক টাকা দিতে হচ্ছে? 11 টাকা। তাহলে 11 টাকার মধ্যে 1 টাকা সুদ, তাহলে 1/11 অঙ্ক সুদ। তাহলে হিসেব আমরা করতে হবে 11 ভাগের 1 ভাগ, তাহলে এটাকে 11 দ্বারা ভাগ করলে সুদ পাবো। তাহলে 5 11 55, 3 মানে 2, তাহলে 528 ইন্টু 1 মানে 528 টাকা সুদ দিতে হচ্ছে। পরের বারে আমরা যে টাকা দিয়েছিলাম প্রিন্সিপাল, তার মধ্যে সেই প্রিন্সিপালের ইন্টারেস্ট ক টাকা ছিল? প্রিন্সিপাল, ঠিক আছে, ইন্টারেস্ট টুটা কত ছিল? তাহলে 5,808 টাকা যে দিয়েছিলাম, 10-এর স্কোয়ার কত লিখতে হবে? 100, 11-এর স্কোয়ার কত লিখতে হবে? 121। তাহলে দ্বিতীয় ইনস্টলমেন্ট যদি আমি 121 টাকা দিয়ে থাকি, তার মধ্যে আসল টাকা কত? 100 টাকা, তাহলে সুদ দিয়েছি ক টাকা? 21 টাকা। তাহলে ইনস্টলমেন্টে 121 টাকার মধ্যে সুদ দিয়েছি ক টাকা? 21 টাকা। তাহলে এইটা যদি আমরা কাটি, ঠিক আছে, এইটার সঙ্গে এটা যদি কাটি, এটা 11 দিয়ে ভাগ করলে হবে 4 11 44 আর 11 88। ঠিক আছে, তাহলে 48 ইন্টু 21, ঠিক আছে, 8 21 168, 8 7 16, 4 21 84, 84 আর 16 100। তাহলে 8 8 16, 28 8 36, 1536 টাকা। তাহলে সুদ দিতে হচ্ছিল কত? 1536 টাকা। যে কটা অঙ্ক আমি আপাতত তোমাদের জন্য সংগ্রহ করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, বেশিরভাগ আমাদের যা পরীক্ষায় পড়ে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কই পরীক্ষা পড়ে, সিম্পল ইন্টারেস্টও পড়তে পারে। আমি পরে এই ইনস্টলমেন্টের উপরে সিম্পল ইন্টারেস্টের আলাদা একটা ভিডিও আমি তোমাদেরকে দেবো। তো যেগুলো দিলাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। এই যে 3 রকম পরীক্ষার প্রশ্ন থাকতে পারে, একটা হচ্ছে আসল টাকা কত, ইনস্টলমেন্ট কত, সুদের পরিমাণ কত। আমি প্রথমে ইন্ট্রোডাকশনে তাই বলে দিয়েছিলাম, সেরকমভাবেই তোমরা একটু বুঝে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। তাহলে ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং অবশ্যই করে তোমরা, তোমাদের বারে বারে বলছি, তোমরা কমেন্ট করতে থাকো। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের রিকোয়ারমেন্ট কি আছে, তোমাদের অসুবিধে কি আছে, সেই মতন করে আমি তোমাদেরকে ভিডিও দিতে আমি চেষ্টা করব। সবার জন্য শুভকামনা রইল।